যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম যে চীনের যে অস্ত্র সরঞ্জাম পাকিস্তান ব্যবহার করেছিল সেখানে কিন্তু খুব বেশি একটা যে সাফল্য পাওয়া গিয়েছিল তেমনটা নয়, খানিকটা মুখ থুবড়ে পড়েছে এবং পাকিস্তানও কোথাও গিয়ে হয়তো অখুশি, যে কারণের জন্য আমেরিকার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে একটা দহরম মহরম আমরা দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে চীন ভার্সেস আমেরিকা যদি আমরা বলি, দুটোই শক্তিশালী দেশ এবং দুজনের প্রতিপক্ষ খানিকটা আমরা বলতে পারি। পাকিস্তান এবার তাহলে কোন দিকে, মানে চীন পাকিস্তানকে নেবে না আমেরিকা পাকিস্তানকে নেবে? এই তো খানিকটা দড়ি টানাটানির খেলা। পাকিস্তান আর বাংলাদেশ বেচারা দুটো অনাথ বাচ্চা, সেটা চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র বলো কোন বাচ্চা কার আমি বলতে পারবো না, এই দুটো বাচ্চা কাঁদছে। যারা এই বাচ্চাকে খাদ্য দেবে সেই বাচ্চা তাকে মা বাবা বলে মেনে নিচ্ছে। আমরা দেখছি যখন মার্কিন যুক্তরাষ্ট্র কিছু খাবার দিচ্ছে সেটা অর্থের মাধ্যমে অথবা অস্ত্রশস্ত্রের মাধ্যমে, সেটা পাকিস্তান তাকে বাবা বলছে। সেখান থেকে তার যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনি সে দৌড়ে যাচ্ছে, মধ্যাহ্নভোজ করছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে বাবা বলছে। তার জন্য তাদের নাগরিক, পাকিস্তানের নাগরিক কিন্তু খুব ক্ষুব্ধ। ওখানে একটা এই আসিম মুনিরের ওপর কিন্তু একটা বিরাট অংশ রেগে আছে। একইভাবে মোহাম্মদ ইউনিসও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্যারাশুট করে ওখানে ফেলেছে, তাকে তার বন্দর চট্টগ্রাম প্রায় নিয়ে নিয়েছে। কক্সবাজার যে রামু ক্যান্টনমেন্ট আছে সেখানে প্রায় প্রচুর সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি কন্ট্রোলে নিয়ে নিয়েছে। ওদিকে চীন বাংলাদেশের একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, সে বন্দর হোক, রাস্তা হোক, ইলেকট্রিসিটি হোক। চায়নার একটা স্টেক আছে, অস্ত্র শস্ত্র বিক্রি করার স্টেক আছে। একইভাবে পাকিস্তানে বালুচিস্তানে গদার পোর্টে মানে কয়েক হাজার কোটি সেখানে ইনভেস্টমেন্ট আছে চায়না। এই যে চায়না বেল্ট, চায়না পাকিস্তান বেল্ট ইকোনমিক করিডোর সিপিইসি, সেখানে একটা কোটি কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। তো দুটো দেশ এই অনাথ বাচ্চাকে খাইয়ে রাখছে, কারণ যদি এরা এদের যে ট্যাপ যে নলটা বন্ধ করে দেয়, এদের সাধারণ নাগরিক কিন্তু এদের যে ইকোনমিক অবস্থা না খেতে পেয়ে সেই ছবি বারবার দেখা গেছে যে যে পরিমাণ তাদের সময় আমরা দেখেছিলাম একটা রেশনের গাড়ি ঢুকলে যে পরিমাণ সেখানকার সাধারণ নাগরিককে ঝাঁপিয়ে পড়ছিল, তার থেকে গোটা বিষয়টা স্পষ্ট। শুধু তাই নয়, ভারত যে কঠোর পদক্ষেপগুলো নিতে শুরু করেছে, মানে পেটে না মারা, বলে না পেটে মারলে সমস্ত দিকে পুরো শেষ হয়ে যায়, খানিকটা তো তাই হয়েছে। ভাতে মারার মতো যে সিচুয়েশন হয়েছে তারপর থেকে তো সেই পরিবেশ পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি এবং সেখানকার সাধারণ মানুষের কি পরিস্থিতি সেটাও কিন্তু নজরে আসছে। চায়না পাকিস্তানকে ল্যাবরেটরি হিসেবে ইউজ করে অথবা অপারেশন সিন্দুরকে ল্যাব ভাবে ইউজ করে তারা দেখে নিল তাদের যে ডিফারেন্ট ইকুইপমেন্ট, রাডার সিস্টেম, প্লেন, মিসাইল, সেটা কিরম ভাবে কাজ করছে। একটা ব্যাটেলফিল্ড সিনারিও, একটা যুদ্ধক্ষেত্রে ওদের ইকুইপমেন্ট কিরম ভাবে কাজ করছে, একটা ল্যাবরেটরি লাইভ ল্যাব যেরকম থাকে, যেমন ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাবরেটরি থাকে, চায়না দেখে নিল এই ওদের যে সরঞ্জাম যেগুলো আছে, যেগুলো যে যুদ্ধ করছে পাকিস্তান, সেগুলো কতটা এম অবজেক্টিভে পৌঁছচ্ছে। এক, দ্বিতীয় সময় আমরা এটাও ডিসকাস করেছিলাম যে চায়নার যে লেভেল অফ স্পাই স্যাটেলাইট, একটা BEIDOU, যারা শুনতেন তারা এটা চেক করবেন, গুগলে দেখবেন, বেইডিউ স্যাটেলাইট সিস্টেম চায়না রাখবে। এটা there are stages of spy satellite which is going around in the space, তার মাধ্যম দিয়ে চায়না আমাদের কমপ্লিট ব্যাটলফিল্ড কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মিনিট টু মিনিট রিয়েল টাইম ইনফরমেশন, সার্ভেলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স। তো এইটা ISR, ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রেকগনিশন, মানে কমপ্লিট মুভমেন্ট অফ দ্য ব্যাটলফিল্ড সিনারিও কিন্তু পৌঁছে দিচ্ছিল পাকিস্তান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। কেন বলছি, পাকিস্তানে একটা এয়ারফোর্স বেস আছে, তার নাম হচ্ছে মিনহাস পাকিস্তান এয়ারফোর্স বেস, যেটা কামরা, যেটা পাঞ্জাব প্রভিন্সে একটা জায়গা আছে তার নাম কামরা, সেখানে মিনহাস পাকিস্তান এয়ারফোর্স বেস। এই আলোচনাগুলো বহু জায়গায় মেইনস্ট্রিম মিডিয়া করবে না, তাই আজ তাক বাংলা যে এই আলোচনা হচ্ছে এটা খুব ভালো লাগছে যে মানুষ এগুলো জানতে পারে। ডিজিএমওদের মধ্যে যখন কথা হচ্ছে, পাকিস্তানের ডিজিএমও এবং ভারতবর্ষের ডিজিএমও, যখন আমরা ডিসাইড করেছি যে মিনহাস পাকিস্তান এয়ারফোর্স বেস, যেটা কামরা, কেন বলছি এটা আমি বলছি, এখানে আমরা অ্যাটাক করব এবং সেটা মোর অর লেস ডিসাইডেড। কেন কামরা? কারণ পাকিস্তানের দ্য বিগেস্ট
ডিফেন্স ম্যানুফ্যাকচারার এই এয়ারক্রাফট মিসাইল যেগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলো সারানোর জন্য কমপ্লিট যে ডিফেন্স কমপ্লেক্স এটা হচ্ছে কামরায়, আর ঠিক তার পাশেই আছে মিনহাস পাকিস্তান এয়ারপোর্ট। তো আমাদের ওয়ান অফ দ্য টার্গেট ওয়াজ কামরা কমপ্লিট ডিফেন্স কমপ্লেক্সটা পাকিস্তানে উড়িয়ে দেওয়া, সেটা আমরা ডিসাইড করা হয়েছিল, ভারতবর্ষ ডিসাইড করেছিল। এবং তখন এই ভেক্টর, এটাকে আমরা যখন ভেক্টর ডিফারেন্সিয়েশন বলি, এইটা কিন্তু জেনে গেছিল পাকিস্তান। এবং এই কথাটা ডিজিএমও, এটা আমাদের শোনা কথা, এটা আমরা কোনো বলতে পারবো না এটা কি আপনার কাছে না, আমি জানি না, এটা আমাদের শোনা কথা। আর পাকিস্তান ডিজিএমও ভারতবর্ষের ডিজিএমওর সঙ্গে কথা বলেছেন যে আপনারা কামরায় করছেন, আমাদের কমপ্লেক্সে কমপ্লিট ডিফেন্স কমপ্লেক্সটা আপনাদের ভাঙা, সেইটা যদি আপনারা করেন তাহলে আমাদের কিন্তু এটার একটা প্রত্যাঘাত হবে, যেটা আপনি আবার বলছি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ বললো, যেটা কোনো পপুলেশন সেন্টারে মানেনি। পপুলেশন সেন্টার মানে কি, কোনো যেখানে মানুষ বসবাস করে, সাধারণ নাগরিক বসবাস করে, সেখানে মারিনি। এই কথাটা কিন্তু কথোপকথন হয়েছিল এবং আমরা আশ্চর্য হয়ে গেলাম যে লেভেল অফ ইন্টেলিজেন্স এন্ড সার্ভেলেন্স বাই চাইনিজ স্যাটেলাইট, যেটা ঠিক তা বলতে হবে, এন্ড ভারতকে আরো ডেভেলপ করতে হবে। আমরা সব জানি, সব করি, এটা তো ব্যাপার নয়। এভরি ডে ইট ইজ ডাইনামিক, চেঞ্জ ইজ ডাইনামিক। আমাদের কি ব্যাটলফিল্ডে আরো অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট নিয়ে আসতে হবে, সেটা আমাদের ভাবতে হবে। সেই জায়গায় চায়নার যেখানে প্রায় 350-400টা 400 স্পাই স্যাটেলাইট ঘুরছে, সেখানে ভারত একদম নভিস। ইসরো নিশ্চিতভাবে অনেক ভালো কাজ করে, কিন্তু অ্যাজ ফার দ্য অরবিটে যে স্পেসে যে স্পাই স্যাটেলাইট চলছে ফর রিকনেসেন্স, ফর ইন্টেলিজেন্স শেয়ারিং, ফর স্পেস ফটোগ্রাফ, সেই জায়গায় চায়নার সঙ্গে আমাদের এখনো সেই একই জায়গায় কম্পিটের জায়গায় আসেনি। এটা আমি যেহেতু ভারতবাসী, আমি মিথ্যে বলবো না, যেটা সত্যি সেটা আমাদের সত্যি বলতে হবে। এবং চায়না কিন্তু সেই খবরগুলো রিয়েল টাইম ইনফরমেশন, আমাদের এয়ারক্রাফট উড়ছে, আমাদের রাজস্থানে মুভমেন্ট হচ্ছে, মিসাইল তাক করা হচ্ছে, ব্রহ্মোস তাক করা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে খবরগুলো পৌঁছে যাচ্ছিল। এবং এই জন্যই যাচ্ছিল তাদের যে স্পাই স্যাটেলাইট আর্কিটেকচার, স্পেসে চাইনিজ বেইডু সিস্টেম, নরওয়াং সিস্টেম, এই বিভিন্ন যে সিস্টেমের মাধ্যম দিয়ে কমপ্লিট ভারতের বিভিন্ন জায়গায় ওয়ারফিল্ড একদম দেখছিল ওরা। মানে আমরা বলি না যে দূর থেকে যেমন একটা গোয়েন্দা এরকম করে ওই গগলস অথবা ওই বাইনোকুলার দিয়ে দেখছে, একদম আপনি আপনার মুভমেন্ট একইভাবে বৃহৎ ভাবে একটা ব্যাটলফিল্ড যে সিনারিও, সেইটাকে কোথা থেকে লঞ্চ হবে, কি করছে, কারা মুভমেন্ট করছে, কোন মিসাইলে ওয়ারহেড লাগানো হচ্ছে, এই কমপ্লিট জিনিসটা পৌঁছে দিচ্ছিল। যদিও এর মধ্যে একটা যদিও আছে, তার সত্ত্বেও কিন্তু আমরা ওদের 9টা থেকে 10টা এয়ারফোর্স বেস ভেঙেছি, আমরা 12 থেকে 13টা প্লেন ওদের নষ্ট করেছি।